হে অনু, চোখ খোল। কি করেছিস তুই এটা? অনু, প্লিজ চোখ খোল। দেখ, তোর সূর্য ভাই তোকে ডাকছে। সকাল থেকেই অনুর মনটা এক অজানা ভারে নুয়ে আছে। কেন জানি কোনো কিছুতেই মন বসছে না। আজ কলেজে যাওয়ার জন্য সে তৈরি হলো বটে, কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবিটাকেও বড্ড অচেনা ঠেকল। ধীর পায়ে নিচে নেমে এলো সে। পেটে এক বিন্দু খিদে নেই। ইচ্ছা ছিল না খেয়েই বেরিয়ে যাবে। নিচে নেমে সোজা বাইরের দিকে হাঁটা দিতেই পেছন থেকে ডাক এলো কাকিমনির। অনু, না খেয়ে কোথায় যাচ্ছিস? তাড়াতাড়ি খেতে আয়। কাকিমণি, আমার খিদে নেই। একটা চর দেবো। হোস্টেলে গিয়ে না খেয়ে আরো শুকিয়ে এসেছিস। এত অনীহা করলে চলবে নাকি? ওপাশ থেকে বড় মা গম্ভীর স্বরে বললেন। কেউ যেন না খেয়ে বাইরে পা দেওয়ার সাহস না করে। বলেই তিনি গটগট করে চলে গেলেন। দাদু আর বাবা রাশেদ খানও ওকে পাশে বসার জন্য ডাকলেন। বড়দের অবাধ্য হওয়ার সাধ্য অনুর নেই, তাই তখন অনিচ্ছা সত্ত্বেও সে নিঝুমের পাশে গিয়ে বসলো। টেবিলে তখন আলোচনার মূল বিষয়বস্তু রুকাইয়া। বিয়ের সময় এত কাহিনী হয়ে গেল যে রুকাইয়া আর নতুন জামাই তানভীরের এই বাড়িতে আসা হয়ে ওঠেনি। তানভীরের বদলি হয়েছে চট্টগ্রামে। খুব শীঘ্রই তারা সেখানে চলে যাবে। তাই বাড়ির সবাই চাইছে যাওয়ার আগে মেয়ে আর জামাইকে কয়েকটা দিন এই বাড়িতে এনে ধুমধাম করে দাওয়াত খাওয়াতে। এই আলোচনার মাঝে দরজার কলিং বেলটা বেজে উঠল। কুলসুম খালা গিয়ে দরজা খুলতেই দেখা গেল এক মাঝবয়সী দম্পতিকে। তারা আর কেউ নন, অনুর বাবার দ্বিতীয় স্ত্রী তাহমিনার বড় ভাই আশরাফ সাহেব এবং তার স্ত্রী রেহানা। তাদের দেখে বড় চাচু আমজাদ হোসেন সৌজন্যের হাসি হেসে এগিয়ে গেলেন। আরে আশরাফ সাহেব যে, কেমন আছেন? আপনার হঠাৎ কোনো খবর না দিয়ে সব ঠিক আছে তো? আসুন, ভেতরে আসুন। আপনাদের খাবারের সময় এসে ডিস্টার্ব করে ফেললাম নাকি? আরে না না, কি যে বলেন, আমাদেরই আজ একটু লেট হয়ে গেছে। আসুন, নাস্তা করবেন আমাদের সাথে। আরে না না, আমরা খেয়ে এসেছি। এসব বললে হয় নাকি? প্লিজ আসুন, না হলে বাবা রাগ করবেন। আসলে আমরা একটু জরুরি কথা বলতে এসেছি। খাওয়া দাওয়া না হয় অন্য একদিন হবে। এর মাঝে সিঁড়ি দিয়ে নিচে নামলো সূর্য। অফিস যাওয়ার জন্য একদম টিপটপ হয়ে রেডি সে। একবার অনুর দিকে আর চোখে তাকালো, তবে অনু তার উপস্থিতি টের পেয়েও আজ আর সেই দিকে তাকালো না। নিজের প্লেটের দিকে তাকিয়ে অকারণে চামচ নাড়তে লাগলো। সূর্য হেঁটে যাওয়ার সময় সুরাইয়া ওকে খাওয়ার জন্য ডাকলেন। আম্মু, আমার অনেক লেট হয়ে গেছে, আজ আর সময় নেই, অফিসের ক্যান্টিন থেকে খেয়ে নেব। সূর্য যেই না দরজার দিকে হাঁটা দিল, অমনি আশরাফ সাহেব একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে তেরা গলায় বলে উঠলেন। বাড়িতে অতিথি আসলে যে তাদের সালাম দিতে হয়, এই ন্যূনতম আদবটুকুও দেখছি এই বাড়ির ছেলে মেয়ে নেই। সূর্য থমকে দাঁড়ালো। ধীরে ধীরে ঘুরে তাকিয়ে শান্ত কিন্তু তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের মেপে নিল। রেহানা বেগম এবার আগ বাড়িয়ে বললেন। যে বাড়ির ছেলে মায়ের বয়সী এক নারীকে যা তা বলতে পারে, সেই ছেলের আবার আদব আসবে কোথা থেকে? তাই না বলো বাবা? অনুর ভীষণ রাগ হলো। সূর্যের সাথে এইভাবে লক্ষ্যভাবে কথা বললে সে সহ্য করতে পারে না। রাগে ওর গলা দিয়ে আর খাবার নামছে না। ওদিকে সূর্যের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল। সুরাইয়া চোখের ইশারায় ছেলেকে কিছু বলতে বারণ করছেন, কিন্তু সূর্য কি আর কারো কথা শোনার পাত্র? সে কি আশরাফ সাহেব আর রেহানা বেগমের সামনে খুব আয়েশ করে বসলো। থুতনি চুলকাতে চুলকাতে কিছুটা ঝুঁকে নিচু স্বরেই বলল। তা আপনারা এখানে কেন এসছেন অতিথিরা? বোনকে আবার এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার জন্য? তবে আমার মনে হয় আপনাদের উচিত, যে বাড়িতে আমাদের মতো অভদ্র ছেলেমেয়ে থাকে, সে বাড়িতে আপনাদের বোনকে না পাঠানোই ভালো। বরং তাকে গিয়ে বলুন আমার চাচুকে ডিভোর্স দিয়ে দিতে, সেটাই সবার জন্য মঙ্গলজনক হবে। পেছন থেকে আমজাদ হোসেন ক্ষিপ্ত হয়েই বললেন। সূর্য, কি হচ্ছে সব? সূর্য সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে বলতে লাগলো। কারণ আমার চাচু যদি তাকে ডিভোর্স লেটার পাঠায়, সেটা আপনাদের মান সম্মানে বেশি আঘাত করতে পারে। তাই আপনাদের পক্ষ থেকে পাঠানো ডিভোর্সটাই বেশি যুক্তিসঙ্গত বলে আমি মনে করি। আপনাদের কি মনে হয় আমি ভুল কিছু বলেছি? তুমি 2 দিনের ছোকরা। তোমার কাছে সম্পর্ক মানে ছেলে খেলা মনে হতে পারে, কিন্তু আমাদের এই সমাজে বাস করতে হলে
তাহমিনা এমন কিছুই করেনি যার জন্য তুমি তাকে এত অপমান করবে। ওই দিন তোমাকে বিয়ে করার জন্য ওই মেয়ে যে হাত কেটে নাটক করলো, সেটা তো স্রেফ আমার বোনকে ফাঁসানোর একটা চাল ছিল। তোমরা কি মনে করেছো আমি কিছু বুঝি না? আমাকে বিয়ে করার জন্য আমার স্ত্রী নাটক করেছে নাকি অন্য কিছু করেছে তা তো আমি দেখে নেব। তবে আপনার বোনের ভাগ্য ভালো যে শুধু সামান্য কিছু কথা তাকে শুনতে হয়েছে। তাকে অনেক অপমান করার সাহস কে দিয়েছে? সে কিভাবে সাহস পায় আমাকে আর সারাকে জড়িয়ে নোংরা ইঙ্গিত দেওয়ার? আমার তো মনে হচ্ছে অনুর মগজে যা কিছু আজেবাজে চিন্তা চলছিল তা সব আপনাদের বোনের ভরে দেওয়া আবর্জনা। যদি সত্যি আপনার বোন এমন কিছু করে থাকে যে অনুর ওই দিনে পাগলামের মূল কারণ হয়, তবে তার জন্য সামনে খুব একটা ভালো কিছু অপেক্ষা করছে না, এটা মনে রাখবেন। আর তাকে মেসেজটা দিয়ে দেবেন। বলেই সূর্য গটগট করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। আমজাদ হোসেন হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। ছেলের কথাগুলো তাকে বেশ নাড়া দিল। এত কিছু যে ভেতরে ঘটে গেছে তা তিনি ভাবতেও পারেননি। তবে ডাইনিং টেবিল পর্যন্ত সূর্যের সব কথা স্পষ্টভাবে পৌঁছাতে না পারায় অনুসহ বাকিরা পুরো ব্যাপারটা ঠিক বুঝতে পারল না। অনু কোনো মতে কয়েক টুকরো রুটি মুখে দিয়ে তাড়াতাড়ি উঠে পড়ল। তার দিকে আশরাফ সাহেব এবং তার স্ত্রী রেহানা রক্তচক্ষু নিয়ে তাকিয়ে রয়েছে। তাদের মতে শব্দ সেই মেয়েটারই। অল্প বয়সে পাকলে যা হয়। অনু সেই দিকে একবার তাকিয়ে কোনোভাবে ব্যাগটা নিয়ে বাইরে আসতে ওই হৃৎপিণ্ড যেন গলার কাছে উঠে আসার উপক্রম হলো। বাড়ির গেটের সামনেই বাইকে হেলান দিয়ে রাজকীয় ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সূর্য। চোখে কালো রোদ চশমা, নিপুণভাবে সেট করা চুলগুলো ভোরের হাওয়ার কিছুটা এলোমেলো। সে ফোনে স্ক্রল করছে, মুখে কিছুটা বিরক্তির ছাপ। অনুর বুক ধড়ফড় শুরু হলো। একটা মানুষ এতটা আকর্ষণীয় হয় কিভাবে? মনে হচ্ছে যেন চোখের সামনে আস্ত একটা চকোলেট, দেখলেই চিবিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, না হলে সত্যি সত্যি কামড় দিয়ে চলে যাবে। দ্রুত এখান থেকে তাকে পালাতে হবে কোনোভাবে। অনু মাথা নিচু করে পাশ কাটিয়ে হাতা দিতেই সূর্য সোজা হয়ে দাঁড়িয়ে ফোনটা পকেটে ভরল। বাইকে উঠে বসে গম্ভীর গলায় বলল, বাইকে ওঠ, তোকে কলেজে নামিয়ে দেব। অনু থমকে দাঁড়ালো, কিছুটা চমকালো আর ভরকালো বটে। এর আগেও এই লোক তাকে এইভাবে বাইকে ওঠার আমন্ত্রণ জানিয়ে পরে নামিয়ে দিয়ে রিক্সাওয়ালার সামনে তাকে আবর্জনা বলেছিল। সে মোটেও ভোলেনি। আবেগে পড়ে সে একই ফাঁদে বারবার পা দিতে রাজি নয়। ন্যাড়া একবারই বেলতলায় যায়, বারবার না। প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো, যেমনটা সব সময় যাই। সবসময় তো রিক্সাটা আমি ঠিক করে দিতাম, তাহলে এখন আমার সাথে যেতে সমস্যা কোথায়? আপনার বিশ্বাস নেই? এমন হতে পারে মাঝ রাস্তায় ধাক্কা মেরে ফেলে দিলেন। একটি রিক্সা আসতেই অনু সোজা সেটাতে উঠে বসলো। সূর্য মুখ শক্ত করে বাইক স্টার্ট দিল। অনুর বুক কাঁপছে, ট্রেনের মতো ছুটছে। রিক্সা চলতে শুরু করলেও সূর্যকে পাশ কাটিয়ে যেতে দেখলো না সে। বাইক তো রিক্সার আগেই যাওয়ার কথা, পেছনে তাকাতে সাহস পাচ্ছে না। কিছুক্ষণ পরেও যখন সূর্যের দেখা নেই, তখন রিক্সার আড়াল থেকে একটু উকি দিয়ে পেছনে তাকালো। দেখলো সূর্য রিক্সার পিছু পিছু স্পিড কমিয়ে বাইক চালাচ্ছে। এইসবের মানে কি? অনুর এবার বিরক্তি লাগছে। না খেয়ে অফিসে লেট হচ্ছে বলে বেরিয়ে এলো, আর এখন রিক্সার পেছনে ঝুলে থেকে লেট হচ্ছে না। হঠাৎ পেছন থেকে একটা বিকট শব্দ হলো। অনু চমকে উঠল। পেছনে তাকাতেই তার চোখ স্থির হয়ে গেল। সূর্য বাইক নিয়ে পড়ে গেছে, বাইকটা ওনার শরীরের উপর। অনু চিৎকার করে রিক্সা থামিয়ে দ্রুত ছুটে গিয়ে সূর্যের পাশে বসে পড়ল। অস্থির আর কাঁপা কাঁপা গলায় বলল, সূর্য ভাই, কি হয়েছে? এভাবে পড়লেন? বেশি ব্যথা লেগেছে? কোথায় লেগেছে বলুন আমায়। সূর্য অনুর এই অস্থিরতা দেখে হেসে ফেলল। অনু অবাক চোখে তাকিয়ে রইল। ওর চোখ তখন ছলছল করছে, কিন্তু সূর্যের হাসি দেখে মুহূর্তে সে কান্নার আগে রূপ নিল। তার মানে এই লোক ইচ্ছা করে নাটক করছে। সে ছিটকে সূর্যের থেকে দূরে গিয়ে দাঁড়ালো। সূর্য হাসি মুখে হাত বাড়িয়ে দিয়েই বলল, কি হলো? আমি পড়ে ব্যাগের মতো হয়ে আছি আর তুই শটান হয়ে দাঁড়িয়েছিস? হাত ধরে তোল আমাকে। অনু কিছু বলতে গিয়েও বলল না। বিরক্তি নিয়ে হাত ধরতে গিয়েও সরিয়ে দিল। সূর্য বিরক্ত চোখে তাকিয়ে বলল, সমস্যা কি? অনু শয়তানি হেসে হাত বাড়িয়ে আবারও সরিয়ে নিয়েই বলল, আমি ছুলে তো আপনার কারেন্ট লাগে, ভুলে গেছেন? এখন লাগবে না, বিপদের সময় এসব ফিল আছে না। আহা, এরপর যদি আবার কারেন্টের শক খান, তারপর আবার আমাকেই মারবেন। এত বোকা নই আমি। সূর্য দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়ে দিন দিন বড় তারা হয়ে যাচ্ছে।
কথার পিঠে কথা সাজানো খুব ভালো করেই শিখে গেছে। এইদিকে এই মেয়েকে কাছে আনার জন্যই নিজের বাইক নিজে উল্টে দিল, অথচ এই মেয়ে 100 হাত দূরে দাঁড়িয়ে তাকে বিদ্রুপের হাসি হাসছে, মনে হচ্ছে এগিয়ে গিয়ে একটা চড় মারতে। সূর্য নিজের বাঁ হাত দিয়ে গায়ের ধুলা ঝেড়ে বাইক সরিয়ে বাইকের নিচ থেকে বের হলো। অনুর মজা পাওয়া বেশিক্ষণ স্থায়ী হলো না। সূর্যের শার্টের হাতা ফোল্ড করা জায়গা থেকে দেখা যাচ্ছে ওনার ছাল অনেকটা ছিলে গেছে। মুহূর্তে অনুর বজ্জাত মনটা ছটফট করে উঠল, কি করবে ভেবে পেল না। হঠাৎ মাথায় এলো বাংলা সিনেমার কথা। নায়কের হাত কাটলে নায়িকারা নিজের গায়ের ওড়না ছিঁড়ে বেঁধে দেয়। যদিও সে নায়িকা নয় আর সূর্য ভাই মোটেও তার নায়ক নয়, সে তো অন্য কারো জীবনের নায়ক। তারপরও এই মুহূর্তে ওটাই মাথায় এলো। কিছুক্ষণ ওড়নাটা নিয়ে টানাটানি করলো, কিন্তু ছিল না। দাঁত দিয়ে কাটবে ভেবে মুখে নিতেই থমকে গেল। এত সুন্দর ওড়নাটা ছিঁড়ে ফেলবে? অত বড় দয়ালু তো সে মোটেও নয়। তাছাড়া এই ওড়না ওনার দাঁতেও কাটবে না। ব্যাগ হাতরে একটা টিস্যু পেপার নিয়ে এগিয়ে গিয়ে সূর্যের ক্ষতে চেপে ধরলো। সূর্য ভ্রু কুচকে বলল, কি এটা? অনু কিছু বলল না, চুপচাপ ওর চোখ ছলছল করছে, যেন পানি গড়িয়ে পড়বে। সূর্য দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, হাতের চামড়া উঠেছে শুধু, রক্ত পড়ছে না কাঁধে। আপনি কি আদৌ মানুষ? নিজের শরীরের ব্যথাও কি অনুভব হয় না আপনার? অনু উঠে আসতে নিলে সূর্য এক হাতে টান দিয়ে তাকে নিজের বুকের ওপর এনে ফেলল। অনুর চোখ বড় বড় হয়ে গেল। সূর্য ঠোঁট কামড়ে বলল, আমার ব্যথা বোঝার জন্য তো একজন গাধি আছে, যে বুঝবে। অনুর শরীর অবশ হয়ে এলো। সূর্যের ঠোঁটে শয়তানি হাসি দেখে সে নিজেকে সরিয়ে নিতে চাইল। সূর্য কিছুটা অবাক হয়ে বলল, তুই কি আদৌ মেয়ে বলতো? পুরুষ মানুষ ছোলো নাকি মেয়েরা কাঁপাকাঁপি করে? তুই তো একটুও কাঁপলি না। কারণ কাপার জন্য যে ফিলিংস দরকার সেটা আপনার উপর ট্রাই করে লস করতে চাই না। তাই নাকি? সময় এলে দেখা যাবে। তার টিস্যু দিয়ে রক্ত বন্ধ করার আইডিয়াটা কোন মহাপুরুষের? কেন, কি ভেবেছিলেন নায়িকাদের মতো ওড়না ছিঁড়ে বাঁধতে আসবেন? ওড়না ছিঁড়ে বাঁধা নাটক করার মতো বাজেট আমার নেই। অনু মনে মনে নিজেকে শখানিক গালি দিল। সে তো সেটাই করতে চেয়েছিল। সত্যি সত্যি করলে এখন এই লোক এটা নিয়ে নির্ঘাত তাকে পচাতো। বাজেট নেই নাকি কিপটেমি? বজ্জাত লোকদের জন্য কিপটা মেয়ে ভালো। এখন ছাড়ুন, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে। ছাড়বো না। এই অবস্থাতে তোকে নিয়ে বাইকে উঠবো। দেখা যাক রাস্তাঘাটে মানুষ আমাদের দেখে কি বলে। অনু এক ঝাটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে তেজ দেখিয়ে বলল, অসভ্য লোক একটা। অনু সোজা গিয়ে রিকশায় বসলো। ওর চোখ দুটো দিয়ে অবাধ্য হয়ে পানি গড়িয়ে পড়ছে। একবার নিজের হাতের দিকে তাকালো, যেখানে এখনো সূর্যের সেই তপ্ত ছোঁয়া লেগে আছে। ওই ছোঁয়ায় যেন এক অদ্ভুত মাদকতা আছে, যা অনুকে বারবার ওলট পালট করে দেয়। কেন জানি এই মানুষটার দেওয়া আঘাতের চেয়ে ওনার এই ক্ষণিকের সান্নিধ্য অনুকে বেশি দিশেহারা করে তোলে। অনুর রিক্সাটা চলতে শুরু করলো। সূর্য বাইকটা স্টার্ট দিয়ে আবার অদ্ভুত এক কসরত শুরু করলো। রিক্সার খুব গা ঘেঁষে এমনভাবে বাইকটা দাঁড়ালো যে অনু আরেকটু হলেই রিক্সা থেকে পড়ে যেত। সে ভয় পেয়ে চিৎকার দিয়ে রিক্সার হুড চেপে ধরলো। সূর্য এবার বাইক থামিয়ে হাতের ইশারায় ওকে পেছনে বসতে বলল। অনুর বিরক্তি এবার চরমে। সে বেশ বুঝতে পারছে এই লোক তাকে আজ মোটেও শান্তিতে কলেজে যেতে দেবে না। রিক্সায় বসে থাকলে হয়তো মাঝ রাস্তায় আরো কোনো নাটক করবে। অগত্যা বিরক্তি ভরা মুখ নিয়ে রিক্সাওয়ালা মামার ভাড়া মিটিয়ে দিয়ে সে সূর্যের বাইকে গিয়ে বসলো। তবে সূর্যকে ধরলো না, বেশ দূরত্ব বজায় রেখেই বসলো সে। সূর্য আয়নায় অনুর দিকে তাকিয়ে বলল, ধরে বস, নাহলে উল্টে পড়ে যাবে। পড়ে পড়বো, কিন্তু আপনাকে ধরবো না। আগে একবার ধরেছিলাম বলেই আমায় মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে কি কি বলেছিলেন তার কিচ্ছু কিন্তু ভুলিনি আমি। শুধু ধরেছিলে নাকি খামচে ধরেছিলে? আমার নিঃশ্বাস বন্ধ করে মেরে ফেলার উপক্রম করেছিলে বেয়াদব। অনু মুখ ভেঙচি কাটল। সূর্য নিজের ছিলে যাওয়া হাতের দিকে তাকিয়ে নিঃশব্দে হাসলো। বিড়বিড় করে বলল, এই দূরত্বটা বড্ড বেশি ক্ষত দিচ্ছিল অনু। তোকে খুব কাছে পাওয়ার প্রয়োজন। সবকিছুর ঊর্ধ্বে গিয়ে তোকে নিজের করে পাওয়ার সময় বোধ হয় এবার সত্যি হয়ে এসেছে। অনুর কানে কথাগুলো গেল না। সে আড়ষ্ট হয়ে বসে রইল। না জানি এই লোক আবার কখন ব্রেক কষে তাকে ফেলে দেয়। ওনার ওপর অনুর বিন্দু মাত্র বিশ্বাস নেই। অরণ্য দুলতে দুলতে সায়রার রুমে ঢুকে পড়েছে।
সায়রা তখন ঘরে ছিল না। অরণ্য নিজের পরিচিত বন্দি ছেড়ে সায়রার ছিমছাম রুমটার দিকে তাকালো। তারপর সোজা সায়রার বিছানায় আয়েশ করে শুয়ে পা তোলাতে শুরু করলো। হাত দুটো মাথার নিচে দিয়ে সে যেন কোনো এক গভীর সুখের রাজ্যে হারিয়ে গেছে। সায়রা রুমে ঢুকতেই থমকে গেল। অরণ্যকে নিজের বিছানায় ওভাবে পড়ে থাকতে দেখে ওর ভ্রু কুঁচকে গেল। সে অবাক আর কিছুটা বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করছো আমার বিছানায়? অরণ্য এক চোখ খুলে আয়েশ করে আড়ামোড়া ভাঙলো। তারপর শয়তানি হাসি দিয়ে অরণ্য বলল, কারেকশন মিস বিদেশিনী, ইটস নট ইউর রুম, ইটস মাই রুম। আপনি বরং দখলদারিত্বের ম্যাপ নিয়ে আমার রুমে এসে আয়েশ করে জাকিয়ে বসে আছেন। সায়রা হাত ভাঁজ করে দাঁড়িয়ে ভ্রু কুঁচকালো। তা এখন কি করবে? দখলদারিত্বের অপরাধে আমাকে এই রুম থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে? অরণ্য এইবার পুরোপুরি উঠে বসলো। মুচকি হেসে অরণ্য বলল, মেয়েরা কি ঘর থেকে বের করা জিনিস নাকি? তারা হলো আদর করে ঘরে তোলার জিনিস। আপনি চাইলে আপনাকে পার্মানেন্টলি এই ঘরে থাকার পারমিশন দিতে পারি। ভেবে দেখতে পারেন, আমি মানুষ হিসাবে বেশ দয়ালু। অফারটা লুফে নিন। সায়রা অরণ্যের এই তেরা ইঙ্গিত পুরোপুরি বুঝতে পারল না। সে সোজাসুজি বলল, ওয়েট, পার্মানেন্টলি মানে? ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমি যতদিনই বাড়িতে আছি ততদিন এই রুমটা আমারই। এখন দয়া করে এখান থেকে বিদায় হও তো ছোট ভাইয়া। ছোট ভাইয়া ডাকটা শুনতেই অরণ্যের মুখটা তিতা করলার মতন হয়ে গেল। সে এমনভাবে মুখ করলো যেন কেউ ওকে তেঁতুল খাইয়ে দিয়েছে। করুণ সুরে অরণ্য বলল, এই কথায় কথায় বারবার আমাকে ছোট ভাইয়া বলবেন না তো। শুনতে খুব বাজে লাগে। মাস কয়েকে ছোট বড় হওয়াটা কোনো ম্যাটারই করে না। তাও আবার একজন আমেরিকার রিটার্ন মেয়ের মুখে এই বয়সের দোহাই একদম মানায় না। দেখুন না, বলিউডের হিরোইন প্রিয়াঙ্কা চোপড়া, তারপর নিকি জোনাসের থেকে 10 বছরের বড় হয়েও দিব্যি সংসার করছে। সেখানে আপনি তো মাত্র কয়েক মাসের বড়। সায়রা অরণ্যের এইবারের ইঙ্গিতটা ঠিক ধরে ফেলল। ওর চোখ দুটো বিস্ময় বড় বড় হয়ে গেল। তুমি কি আমার সাথে ফ্লার্ট করছো? অরণ্য দাঁত কেলিয়ে চওড়া হাসি দিয়ে বলল, করলেই কি আমাকে আপনার সাথে এই রুমের পার্মানেন্ট অংশীদার করে নেবেন? সায়রা এবার মেজাজ হারিয়ে ফেলল। অরণ্যের দিকে এক পা এগিয়ে এসে দাঁত কিরমির করে সায়রায় বলল, তুমি ছেলে তো দেখি বহুত পেকে গেছো। সাহস তো কম না তোমার। একে তো সেদিন রাতে তুমি হুট করে আমার রুমে ঢুকে আমাকে যেভাবে অপ্রস্তুত অবস্থায় দেখে ফেলেছিলে, সেই বিশ্রী ঘটনাটা আমি এখনও কাউকে বলিনি। স্রেফ তোমার মান সম্মান বাঁচানোর জন্য আমি মুখ বুঝে আছি। এই একটা কারণেই তোমার উচিত সারা জীবন আমার কাছে দমে থাকা। অথচ কৃতজ্ঞতা তো হওয়া দূরে থাক, তুমি এখন আমার সামনে বসে আমার সাথে ফ্লার্ট কর। ভালোই ভালোই বলছি, এখন এখান থেকে বের হয়ে যাও। যদি আর এক মুহূর্ত এখানে থাকো তবে তোমার ওই ভালো পায়ের হাড়ের যে দফারফা আমি করব তা সারিয়ে তুলতে আমেরিকান ডাক্তারও হিমশিম খাবে। অরণ্য মোটেও ভয় পেল না, বরং আহ্লাদি সুরেই অরণ্য বলল, আপনি কি সত্যিই আমার উপর এত নিষ্ঠুর হতে পারবেন? সায়রা কঠিন স্বরে বলল, আমি আমার 3 বছরের প্রেমিককে জেলের ভাত খাওয়াতে পারি, আর তোমার একটা পা ভাঙতে পারবো না? কি মনে হয় তোমার? অরণ্য এবার একটু থমকালো। জেলের কথা শুনে ওর পিলে কিছুটা চমকালেও পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে অরণ্য বলল, প্রেমিক শব্দটাই অবাক হলাম না, কারণ আপনার মতো সুন্দরী মেয়ে, তাও আবার আমেরিকান, আপনার বয়ফ্রেন্ড না থাকলেও বরং অবাক হতো। তবে অবাক হলাম এটা শুনে যে আপনি তাকে সোজা জেলে ঢুকিয়ে দিয়েছেন। ডেঞ্জারাস আপনি, অ্যান্ড আই লাইক ডেঞ্জারাস লেডিস। ঠিক তখনই অরণ্যের ফোনে একটা কল এলো। সে হাত উঁচিয়ে সায়রাকে থামিয়ে দিয়ে বলল, 1 মিনিট, আমার 4 নম্বর প্রেমিকার কল এসেছে। দেখুন মিস বিদেশিনী, আপনার যেমন প্রাক্তন প্রেমিকা আছে, আমারও তেমনি বর্তমান প্রেমিকা আছে। আমরা দুজনেই তাহলে সমান অপরাধী। তাই এসব ইমোশনাল ধমক বা অতীত টেনে আনা এখন আমাদের মধ্যে থেকে বাদ দেওয়া উচিত, কারণ মাইনাস আর মাইনাস মিলেই তো প্লাস হয়, তাই না? অরণ্য বিছানা থেকে নামলো। দরজার কাছে গিয়ে একবার পেছনে ফিরে তাকালো। মুচকি হেসে অরণ্য বলল, তার মানে দাঁড়ালো আমরা এখন দুজনেই সমান অবস্থানে আছি। একে অপরকে দোষ দেওয়ার কিচ্ছু নেই। যেহেতু মাইনাস মাইনাস প্লাস হয়েই গেছে, তাই এখন থেকে আমরা বরং এসব প্রেম প্রেমিকার গল্প বাদ দিয়ে নতুন কিছু শুরু করতে পারি। সিনিয়র বিদেশিনী, আপনার দিনগুলোর সামনে বেশ চমকপ্রদ হতে চলেছে, সেই সংকেতটাই দিয়ে গেলাম। অরণ্য একটা বাঁকা হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। সায়রার বিরক্তি এবার তীর তীর করে বাড়ছে।
এই ছেলেটা বড্ড বেয়াদব। বড় বোনের সাথে কিভাবে কথা বলতে হয় সেই আদবটুকুও জানে না। তার ওপর আবার কি নিদারুণভাবে ফ্লার্ট করে চলে গেল। অদ্ভুত তো। পুরো খানবাড়ি আজ আনন্দ আর কোলাহলে গমগম করছে। রুকাইয়া আর তানভীর এসেছে। আসার পর থেকে ড্রয়িং রুমে হাসির খোরাক চলছে। আড্ডার আসর একদম জমি ক্ষীর। ওদিকে নিঝুম আর ইস্তিয়াকের ভয়ে আর কলেজেই যায়নি। বাবার জোরাজোরিতে সূর্য আজ হাফ টাইম অফিস করে বাড়ি ফিরে আসতে বাধ্য হয়েছে। অনু কলেজ থেকে ফিরে বড্ড ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল, যার দরুন দুপুরে সবার সাথে খাওয়া হয়নি তার। এই একটা ব্যাপারই সূর্য মনে মনে প্রচণ্ড চটে আছেন। মেয়েটা সব শর্ত মেনে চুক্তিতে সই করেও একটাও মানার নাম নিচ্ছে না। কলেজ থেকে ফিরতেও আজ দেরি করেছে সে। সূর্য জেদ করে দুপুরে নিজেও খেলেন না। অনুর ঘুম ভাঙার অপেক্ষা করতে করতে যখন ধৈর্যের বাঁধ ভেঙে গেল, তখন সে সোজা নিঝুমের রুমে গিয়ে ঢুকলো। অনুর ঘুমন্ত মুখটা দেখে তার রাগী চেহারাটাও যেন মুহূর্তের জন্য থমকে গেল। ধীরে গিয়ে সে পাশে বসলো। কিছুক্ষণ সে ঘুমন্ত অনুর মায়াবী মুখটার দিকে তাকিয়ে রইল। বাতাসের ঝাপটায় অবাধ্য চুলগুলো কপালে এসে বারবার বিরক্ত করছিল অনুকে। সূর্য আলতো করে সেগুলো কানে গুজে দিল। একটু ঝুঁকে কপালে ঠোঁট ছোঁয়ানোর আগে সূর্য নিজেকে সামলে নিল। সূর্য মনে মনে ভাবলো, এই মায়াবতীকে দেখলে রাগ করা দেয়, কিন্তু ওকে লাই দিলেও একবারে মাথায় চড়ে নাচবে। মায়া লাগলেও কিছু করার নেই। এই মেয়েকে শাসনে না রাখলেও একদম বিগড়ে যাবে। তাই মায়া ত্যাগ করে সূর্য এক জগ পানি সোজা অনুর মুখে ঢেলে দিল। আচমকা ঘুমের মাঝে মুখে পানি পড়ায় অনু চিৎকার দিয়ে ধরফর করে উঠে বসলো। বাঁচাও বাঁচাও, সুনামি বাড়ি তলিয়ে আমার ভাসিয়ে নিয়ে যাচ্ছে। ওরে কে কোথায় আছিস? লাইফ জ্যাকেট নিয়ে আয়। একদম চুপ, ওর তাড়াতাড়ি। অনু এবার ভালো করে তাকিয়ে সূর্যকে দেখলো। সে তো নিজের রুমেই আছে, কিন্তু বিছানা বালিশ সব ভিজে একাকার। নিজেকে ভেজা অবস্থায় দেখে আর সূর্যের হাতে পানির জগ দেখে তার রাগের পারদ তরতর করে চড়ে গেল। এটা কেন করলেন আপনি? হ্যাঁ, আমি কি আপনার ক্ষেতের মূলা যে যখন ইচ্ছে পানি দিয়ে ধুয়ে দেবেন? এটা তোর শাস্তি। কিসের শাস্তি শুনি? আবার জিজ্ঞেস করছিস? চুক্তিতে কি কি লেখা ছিল আর তুই কিসে সই করেছিলি মনে নেই? তোর কোনটা পালন করেছিস আজ? 4 ঘন্টার বেশি বাইরে থাকা যাবে না, কিন্তু তুই আজকে 5 ঘন্টার বেশি ছিলে। অন বুক বলা হয়েছিল 2 বেলা আমার সাথে টেবিলে বসে খেতে হবে, তুই আসলি না। এটা তো মাত্র শুরু, এরপর এমন করলে এর চেয়ে ভয়াবহ শাস্তি দেব। আর সেটা আজকেই হতে পারে যদি তোকে 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে খাবার টেবিলে না দেখে। এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে সূর্য ভাই। আমি কি আপনার কেনা গোলাম? গোলাম কেন হতে যাবে? তুই তোমার ভলান্টিয়ারি আপদ, আর আপদদের এভাবেই ট্রিট করতে হয়। একদম ফালতু কথা বলবেন না। আমি যাব না খেতে। কি করবেন শুনি? কি করবো সেটা দেখানোর জন্য কি আমাকে এখন প্র্যাকটিক্যাল ডেমো দিতে হবে? তোর কি মনে হয় আমি তোকে তুলে নেওয়ার ক্ষমতা রাখি না? শাস্তি দেওয়ার খুব শখ না? যান না পাশের বাসার পিঙ্কি আপুকে গিয়ে শাস্তি দিন। সে তো আপনার জন্য সারাদিন বেলকনিতে দাঁড়িয়ে থাকে। পিঙ্কি আবার কে? সে যাই হোক, সে তো আমার চুক্তিতে সই করে নেই, তুই করেছিস। আর আমার সামনে দাঁড়িয়ে বেশি তর্ক করলে ওই ভেজা কাপড়ে তোকে করে তুলে নিয়ে নিচে যাব। সবার সামনে লজ্জা পেতে না চাইলে জলদি নিচে আয়। অনুর চোখ বড় বড় হয়ে গেল। এই লোক দিন দিন কেমন নির্লজ্জের মতন কথা বলা শুরু করেছে। একটা অসভ্য লোক। মানুষের সাথে জঘন্য ব্যবহার করাই আপনার কাজ। আর আমার সেই জঘন্য ব্যবহার সহ্য করে এখন থেকে তোর ফুল টাইম জব। এখন মুখ বন্ধ কর আর 5 মিনিটের মধ্যে নিচে আয়। সূর্য শীতল দৃষ্টিতে একবার তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। বাইরে তখন ঝুম বৃষ্টি নামছে। ভেজা শরীর আর ক্ষিপ্ত মন নিয়ে অনু ভাবলো সে মোটেও যাবে না। বললেই তাকে যেতে হবে নাকি? কিন্তু পরক্ষণেই সূর্যের হুমকির কথা ভেবে তার পিলে চমকে উঠল। ওই লোকটার কোনো বিশ্বাস নেই, যা বলে তা করেই ছাড়ে। তবে ওই চুক্তিপত্রটাও খুব প্রয়োজন। ওই চুক্তিনামাটা কোনোভাবে হাতিয়ে ছেড়ে ফেলতে হবে। না জানি এই লোক ওই কাগজের দোহাই দিয়ে ওর ওপর আর কত রকমের অদ্ভুত শাস্তি প্রয়োগ করে। অনু আর দেরি না করে সোজা সূর্যের ঘরের সামনে গিয়ে উঁকি দিল। দেখলো সূর্য ঘরে নেই। চট করে ঘরের ভেতর ঢুকে দরজাটা চাপিয়ে দিল সে। তারপর শুরু হলো তন্ন তন্ন করে খোঁজাখুঁজি। আলমারি, ড্রয়ার, ফাইল সব উল্টে পাল্টে দেখলো সে। পুরোনো জিনিসগুলোর মধ্যে খুঁজতে গিয়ে হঠাৎ তার চোখ পড়লো একটা ডায়েরির ওপর।
ডায়েরিটা দেখে মনে হচ্ছে প্রায় ৬-৭ বছরের পুরনো, যখন সূর্য অনার্সের ছাত্র ছিল। কৌতূহলবশত অনু ডায়েরিটা হাতে নিল। প্রথম কয়েকটা পাতায় কিছুই লেখা নেই, কিন্তু মাঝ বরাবর উল্টাতেই তার চোখ আটকে গেল। সেখানে নীল কালিতে মাত্র একটা লাইন লেখা। যার সাথে দেখা করার জন্য সারা রাত ছটফট করে নিঘুম রাত কাটিয়ে চোখ লাল করলাম, তার সামনে দাঁড়াতেই সে বলে কিনা সে নেশা করতে অপছন্দ করে। অনু স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। কার সাথে দেখা করার জন্য সূর্যভাই ছটফট করে নির্ঘুম রাত কাটিয়েছিলেন? পুরো ডায়েরি তন্ন তন্ন করে খুঁজল সে, কিন্তু আর কোনো লেখা পেল না। শুধু শেষ পাতায় একটা পুরনো ছবি চোখে পড়ল, অনেক পুরনো একটা মেয়ের ছবি, আর তার পাশেই পিন দিয়ে আটকানো ছোট অনুর একটা ছবি। ডায়েরির মাঝে এই মেয়েটার ছবির পাশে ওর ছবি কেন রাখা তা সে ভেবে পেল না। অনু ভালো করে কিশোরের ছবিটা দেখলো, মুখটা চেনা চেনা লাগছে, কিন্তু কে সে তা ঠিক মনে পড়ছে না। ছবির নিচে কয়েকটি লাইন লেখা, যা পড়ে অনুর চোখ বেয়ে অঝোর ধারায় পানি ঝরতে শুরু করলো। আমি কি অনেক বড় অপরাধী? নিজের বাঁচার জন্য তাকে আমার চাই, প্রয়োজন ছিল না, তবু আমি কিভাবে এই মায়ায় জড়ালাম? এই মায়া কেন এত ভয়ঙ্কর হলো যে আমি চোখের আড়ালে যেতে দিতে পারছি না, আর না কাছে টানতে পারছি? এক অপরাধ বোধ আমাকে তিল তিল করে মারছে। মানুষ কি দ্বিতীয়বার কাউকে ভালোবাসতে পারে? আমি কেন দ্বিতীয়বার কাউকে এতটা ভয়ঙ্করভাবে ভালোবাসলাম? আমার বেঁচে থাকার একমাত্র কারণ সে। তাকে না দেখলে নিঃশ্বাস বন্ধ হয়ে আছে। কই, আগে তো এমন হয়নি। মায়াকে ছাড়া বেঁচে থাকতে পারলেও এই মেয়ের থেকে দূরে থাকতে গেলেই দম আটকে মরে যাওয়ার উপক্রম হয়। আমি মায়াকে ভুলিনি, কারণ আমি তাকে ভুলতে চাই না। ভালোবাসা তো ভোলার জন্য হয় না, ভালোবাসা আগলে রাখার জন্য হয়। মায়া চলে যাওয়ার পর আমি ভালোবাসাটাকে আরও গভীরভাবে অনুভব করছি, তাকে জীবন পেয়ে। কিন্তু তাকে বলতে ভীষণ ভয় হয় যে তাকে আমি ভীষণ ভালোবাসি, তাকে খুব যত্ন করে আগলে রাখছি বুকের মাঝে। কোনোদিন কি তাকে বলতে পারবো অনেক আগে থেকেই আমার হৃদয়ের গহীনে ছিলে তুই? সে কি বিশ্বাস করবে, মেনে নেবে আমাকে? ভালোবেসে কাছে টেনে নেবে, নাকি আমাকে তার থেকে দূরে সরিয়ে দেবে? তাকে না পেলে এবার আমি মরে যাব। সে কি জানে সেই আমার স্বপ্নকন্যা, আমার চাঁদ? অনু আর পড়তে পারল না। তার মানে সূর্যের জীবনে মায়া নামের কেউ একজন ছিল, আর তারপর আবারও কেউ একজন এসেছে যাকে ঘিরে সূর্য নতুন করে বাঁচতে শুরু করেছে। কে সেই মেয়ে, কে সেই স্বপ্নকন্যা? এই চাঁদ শব্দটা অনু সূর্যের মুখে অনেকবার শুনেছে। তার মানে যখন সূর্যের জীবনে অনুর কোনো অস্তিত্বই ছিল না, তখন সূর্যের জীবনে অন্য কারো উপস্থিতি ছিল। ওর জন্যই কি সূর্য কখনো অনুকে সেই দৃষ্টিতে দেখেনি যা অনু চেয়েছিল? তবে কি এই মেয়ের জন্যই সূর্য সেবার অনুর কোলে মাথা রেখে জীবনে প্রথমবার কেঁদেছিল? আর এই কান্না দেখে অনু সূর্যকে নিজের দুর্বলতা করে ফেলেছিল। অনুর বুক ফেটে কান্না আসছে। এটা ভাবতেই পারছে না যে সূর্য ভাইয়ের জীবনে অন্য কেউ ছিল, তারও আগে। এখনো কেউ আছে, তাহলে কেন সে তাকে বিয়ে করলো? রাগের মাথায় নাকি শুধু দয়া দেখিয়ে? অনু তো সূর্যের দয়া চায়নি, কিভাবে সে এইসব সহ্য করবে? আর পারল না সে। বাইরে তখন ঝুম বৃষ্টি, ভেজা শরীরে নতুন করে ভিজতে বারণ নেই, তাই অনু সোজা চলে গেল ছাদে। 2 হাত বাড়িয়ে বৃষ্টির পানিতে নিজের মনের সকল বেদনাকে বিলীন করতে চাইল সে। বৃষ্টির পানি মানুষের চোখের জলকে আড়াল করে দেয়। অনুর চোখের পানিও আজ বৃষ্টির সাথে মিশে একাকার। হঠাৎ ওর মনে হলো কেউ ওকে দেখছে। এক অদ্ভুত অনুভূতি নিয়ে পেছনে তাকাতে ওর চোখ আটকে গেল। দূরে চিলেকোঠার দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে সূর্য, হাতে জ্বলন্ত সিগারেট। সেটা আপন মনে পড়ছে, কিন্তু সূর্যের সেই দিকে খেয়াল নেই। তার তৃষ্ণার্থ চোখ জোড়া নিবদ্ধ শুধু অনুর দিকে। অনুর আরও কান্না পেল। কেন এই লোক তাকে বিয়ে করলো যখন অন্য কাউকে সে ভালোবাসে? কেন সবসময় তার ওপর এত দায়িত্ব নিয়ে তাকে শাসন করে আগলে রাখতো? চিৎকার করে সব জানতে ইচ্ছে করছে। এভাবে কেন সে অনুকে ঠকালো? সূর্যের তীক্ষ্ণ দৃষ্টিতে অনু হাঁসফাঁস করতে লাগলো। সিগারেটের আগুনটা হাতের খুব কাছে চলে এসেছে, আরেকটু হলেই হাত পুড়বে। সকালে বাইক নিয়ে পড়ে হাতের ছাল তুলেছে, এখন আবার হাত পুড়াবে? তা দেখে অনুর হৃদয় পুড়ে খাক হয়ে যাবে। অনু সূর্যের কাছে গিয়ে এক ঝটকায় সিগারেট কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। অনু রাগ নিয়ে বলল, নিজের শরীর নিয়ে এই অবহেলা করার মানেটা কি? নিজেকে পুড়িয়ে কি সেই স্বপ্নকন্যাকে ফিরে পাবেন? সূর্য উত্তর দিল না। অনু আবারও চেঁচিয়ে উঠল, আপনি যাকে পেলে সিগারেট পুরোপুরি ছেড়ে দেবেন, তাকে পাওয়ার ব্যবস্থা করা হয়েছে। রেডি থাকুন আপনি।
সূর্য অনুর কথাটা ঠিক বুঝলো না। সে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। অনু যখন বুক ভরা ক্ষোভ নিয়ে সামনে পা বাড়াতে চাইল, সূর্য তখন পেছন থেকে অনুর পেটে হাত দিয়ে নিজের শরীরের সাথে মিশিয়ে ধরল। সূর্যের এমন আচমকা স্পর্শে হকচকিয়ে গেল অনু। অনুর ভেজা পিঠ সূর্যের শরীরের সাথে লেপটে গেছে। অনুর সারা শরীর যেন এক শীতল স্রোত বয়ে গেল। সূর্য অনুর বাম পাশের ভিজে চুলগুলোকে একপাশে সরিয়ে গলাটা উন্মুক্ত করে দিল। অনু সূর্যের এই ছোঁয়ায় কেঁপে উঠল। তার নিঃশ্বাস দ্রুত হতে শুরু করলো। সূর্য মুখটা অনুর ঘাড়ের কাছে এনে ঘোর লাগা কণ্ঠে বলল, তখন বলেছিল না আমার ছোঁয়া তোকে কাঁপায় না, নিজের ফিলিংস নষ্ট করতে চাস না, তাহলে এখনো তো কাঁপছিস কেন? আমি আমি শীতে কাঁপছি। সূর্য অনুকে আরো নির্বিড় ভাবে জড়িয়ে ধরল। অনু চোখ বন্ধ করে নিল। এই স্পর্শের জন্যই তো সে অধীর হয়েছিল, অথচ তখন জানতো না এই মানুষটার হৃদয়ে অন্য কেউ আছে। এই স্পর্শ তার জন্য সুখকর নয়, তবু কেন বারবার মন বলছে এই মানুষটা শুধু ওর। সূর্য অনুর কানের কাছে মুখ নিয়ে তপ্ত নিঃশ্বাসেই বলল, তুমি কি জানো এই বৃষ্টিতে তোমাকে কতটা মোহনীয় লাগছে? ইচ্ছে করছে সবটুকু দূরত্ব আজ এই বৃষ্টিতে ধুয়ে ফেলে। তুমি কি আসবে আমার কাছে? তুমি দেখতে পাচ্ছ আমি ঠিক তোমার জন্য কতটা ছটফট করছে। অনু চমকে উঠল। এই তুমি ডাকটা ওর হৃদয় তোলপাড় শুরু করলো। সূর্য কি তাকে তুমি করে ডাকছে? সে তো সবসময় তুই বলতো। হৃদয়ে তুফান বয়ে যাচ্ছে ওর। অনু নিজেকে আর সামলাতে পারলো না। সে হয়তো জানে সূর্য ওকে সেই মানুষটার সাথে গুলিয়ে ফেলছে, তবু এই মুহূর্তের মায়াটুকু সে হারাতে চাইলো না। সোজা সূর্যকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠেই বলল, কেন আমায় এত কষ্ট দেন সূর্য ভাই? আপনার হৃদয়ে যদি অন্য কেউ থেকে থাকে, তবে কেন আমাকে এইভাবে নিজের করে আগলে রাখতেন? কেন এতটা মায়ায় আমায় জড়াতে দিলেন? যদি আমাকে নিজের আপন করে নিতেই না পারেন, তবে কেন এক মুহূর্তের জন্য হলেও এই মায়া ডোবাচ্ছেন আমায়? সূর্য অনুর এরকম জড়িয়ে ধরায় ভড়কে গেল। তার উপর এইসব আবোল তাবোল কথা ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। সূর্য অনুর মুখটা সামনে আনলো। অনুর চোখ জোড়া রক্ত লাল হয়ে গেছে। অনু সূর্যের দিকে তাকিয়ে হঠাৎ করেই তাকে ধাক্কা দিয়ে দৌড়ে চলে গেল। সূর্য অনুর এমন কাণ্ডে বিস্ময়ে বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। কি হলো এই মেয়ের? ফোনটা বেজে উঠতে অফিস থেকে ইমার্জেন্সি ডাক আসায় সে বেরিয়ে গেল। কিন্তু অনুর আজকের আচরণটা বড্ড অদ্ভুত লাগলো তার কাছে। সূর্য ফিরে এসে সেটা নিয়ে দেখা যাবে ভাবলো। অনু নিচে নামতে বাবা রাশেদ খান সামনে পড়লেন। তার হাতে একটা খাম, তিনি সেটা অনুর দিকে বাড়িয়ে দিলেন। অনু প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাতেই তিনি বললেন, আরেকবার ভেবে দেখো, সব সময় নিজের মনের কাহিনী গুছিয়ে অন্যের উপর চাপিয়ে দিলেই তার মন পড়া যায় না। মন পড়তে ভেতরের দৃশ্যটা দেখতে হয়। বলেই তিনি চলে গেলেন। অনু খামটা হাতে নিয়ে স্থিরভাবে দাঁড়িয়ে রইল। তার সামনে রুকাইয়া রক্তচক্ষু নিয়ে দাঁড়িয়ে আছে। একবার অনুর হাতের খামটার দিকে তাকিয়ে রুকাইয়া গম্ভীর স্বরে বলল, অনু, তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে। রুমটা নিস্তব্ধতায় ঢাকা। অনু ভেজা পোশাক বদলে এসেছে, কিন্তু তার চোখ দুটো কান্নায় ফুলে লাল হয়ে আছে। রুকাইয়া নিশ্চুপে অনুর দিকে তাকিয়ে আছে। অনুর সামনে একটা কাগজ রাখা, যার খালি খামটা অযত্নে পাশে পড়ে আছে। অনু সেই কাগজটার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। রুকাইয়া পাশ থেকে একটি কলম তুলে অনুর সামনে রাখলো। অনু চোখ তুলে তাকাতেই রুকাইয়া নিষ্পৃহ স্বরেই বলল, ডিভোর্স পেপার তুই আনিয়েছিস? অনু কোনো কথা বলল না। রুকাইয়া তাচ্ছিল্যের হাসি হেসেই বলল, মেজো চাচু এতদিন মেয়েকে কাছে টানলেন না, সব মিটে গেল। অমনি মেয়ে এক কথা বলল, আর কাউকে না জানিয়ে তার হাতে ডিভোর্স লেটার দিয়ে গেলেন। ইনক্রেডিবল। খানিক বাদে রুকাইয়া নিচু স্বরে আবারও বলল, অনু, দয়া করে এই কাগজটা সূর্যের সামনে নিস না। তোর একটা আঘাত সহ্য করলেও এই আঘাত সহ্য করতে পারবে না। ছেলেটা মরে যাবে। অনুর মধ্যে কোনো হেলদোল না দেখে রুকাইয়া বেশ রেগে গেল। সে কলমটা অনুর হাতের মুঠোয় ঢুকিয়ে দিয়েই বলল, ডিভোর্স দিতে চেয়েছিস সূর্যকে, তাহলে বসে আছিস কেন? সই কর। অনু সে ডায়েরির কথাগুলো মনে পড়তেই জেদ চড়ে বসলো। সে কলমটা হাতে নিল। অনেকক্ষণ সময় পার হয়ে যাচ্ছে। রুকাইয়া স্থির চোখে ওর দিকে তাকিয়ে আছে। অনু রুকাইয়ার দিকে একবার তাকিয়ে আবারও কাগজের দিকে তাকালো। কাপা কাপা হাতে ইতিহা খা নামটুকু লিখে আর পারল না।
কলমটা হাত থেকে খসে পড়ল। অনু হুহু করে কেঁদে দিল। ডিভোর্স পেপারটা দলা পাকিয়ে ছুঁড়ে ফেলে দিল দূরে। ফুঁসিয়ে কেঁদে উঠল অনু, বলল, তোর ভাই কেন আমাকে ভালোবাসলো না আপু? কেন অন্য কাউকে ভালোবাসলো সে? সে কি আমার মাঝে কখনো ভালোবাসার ছিটে ফোঁটাও দেখতে পায়নি? রুকাইয়া শান্ত গলায় পাল্টা প্রশ্ন করলো, এই একই প্রশ্ন যদি আমি করি, কেন সূর্য তোকে পাগলের মতো ভালোবাসতে গেল? আর তার সেই ভালোবাসার চোখ কেন তুই আজ অব্দি দেখতে পেলি না অনু? তুমিও ভুল ভাবছো আপু। তোমার ভাইয়ের চোখে আমি অনেক কিছুই দেখেছি, তবে দিন শেষে সবটা মিথ্যে হয়ে যায়। তিনি মায়ায় জড়িয়েছেন ঠিকই, কিন্তু তার হৃদয়ের মালিক অন্য কেউ। ভালোবাসা মুখে বললেই কি সেটা ভালোবাসা হয় অনু? তাহলে তুইও তো সূর্যকে ভালোবাসিস, তা কোনোদিন বলিসনি তো? অনু চোখ মুছে ধরা গলায় বলল, যে আমাকে না অন্য কাউকে ভালোবাসে, তাকে মুখ ফুটে ভালোবাসার কথা বলে কেন নিজেকে অপমানিত করব? তার ভালোবাসা নিজেকে নির্লজ্জ করেছি, দাদাজানের কাছে গিয়ে বেহায়া হয়েছি, অন্যের মুখে বিষ বাক্য শুনে আত্মহত্যা করার মতো পাপ করতে চেয়েছি। তারপরেও তোমার ভাই আমার দিকে শুধু দয়া করেই তাকিয়ে রইলেন। রুকাইয়া ভ্রু কুচকেই বলল, সূর্য তোকে দয়া করেছে? অবশ্যই করেছে। আমি তার ডায়েরির প্রতিটা পৃষ্ঠায় কলমের কালিতে তার মনের আকুতি পড়েছি। সেখানে মায়া নামের এক মেয়ের কথা লেখা ছিল। একপাশে আমি সেই মায়ের ছবিও পেয়েছি। তার নাম মানে মায়া নামের এক মেয়ে তার জীবনে ছিল, এরপর অন্য কেউ তার জীবনে এসেছে, তারপর তিনি আমাকে বিয়ে করেছেন। সূর্য ভাইয়ের তো চরিত্রের সমস্যা আছে আপু। রুকাইয়া এবার শব্দ করে হেসে ফেলল। অনু অবাক চোখে তাকিয়ে রইল। এই অবস্থায় রুকাইয়া আপু এইভাবে হাসছে কেন? রুকাইয়া হাসতে হাসতে বলল, সেই চরিত্রহীন সূর্যের জীবনে দুজন মানুষকেই কিন্তু তুই চিনিস, এমনকি সেই মায়াকেও। অনু স্তব্ধ হয়ে গেল। মায়াকে আমি চিনি? চিনিস, শুধু চিনিস না, বেশ ভালো করেই চিনিস। অনুর হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। রুকাইয়া বলতে লাগলো, একদিন তোর স্কুলের সামনে একটা মেয়ে গিয়ে দাঁড়িয়েছিল, তখন বোধ হয় তুই ক্লাস 6-এ পড়িস, মনে আছে? এক মায়াবী চোখের শ্যামাকন্যার কথা। ডায়েরির সেই ছবিটা কি সেই শ্যামাকন্যার সাথে মিলে যায় না অনু? অনু চমকে উঠল। সে তখন খেয়াল করেনি, কিন্তু এখন চোখের সামনে ভেসে উঠল সেই মুখটি, সেই আপুটা যাকে অনু দেখলে মিষ্টি আপু বলে ডাকত। অনু তখন ক্লাস 6-এ পড়তো, সূর্য তখন অনার্সের তুখোড় ছাত্র। সেই দিন স্কুল ছুটি হলো। গেটে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিল অনু। নিঝুম সেদিন অসুস্থ থাকায় স্কুলে আসেনি, তাই অনু একাই ছিল। গাড়ি আসতে দেরি হওয়ায় অনু যখন একা দাঁড়িয়ে, ঠিক তখনই এক মেয়ে এসে তার সামনে দাঁড়িয়ে মায়াবী কণ্ঠেই জিজ্ঞেস করেছিল, অনু? অনু পেছনে ফিরে তাকিয়ে থমকে গিয়েছিল মেয়েটাকে দেখে। এমন নয় যে তাকে দেখতে কোনো হুড়পড়ির মতো ছিল, সে বেশ সাদামাটা একজন শ্যামকন্যা ছিল। রোদের তাপে তার গায়ের রং যেন আরো তামাটা হয়ে গিয়েছিল, কিন্তু তার চোখ দুটো ছিল মায়ায় ঢাকা। তার ঠোঁটের হাসিটা ছিল বড্ড পবিত্র। অনু তার দিকে সেদিন ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। মেয়েটা কাছে এসে বলল, তোমার নাম অনুই তো, তাই না? অনু শুধু মাথা নাড়ল। মেয়েটা তার সেই মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, তার মানে আমি তোমাকে চিনতে পেরেছি। সূর্য তোমার যে বর্ণনা দেয় তাতে চিনে ফেলতে মোটেও অসুবিধা হলো না। নিঝুম কোথায়? ও কি আজ আসেনি? অনু তার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারল না। সে কেবল মাথা নেড়ে না বলেছিল। মেয়েটি অনুকে আইসক্রিম অফার করলে অনু তা বিনয়ের সাথে বারণ করে দেয়। অপরিচিত কারো কাছ থেকে কিছু খাওয়াটা উচিত নয়, বড় মা বারণ করেছে। মেয়েটি ভ্রু কুচকে হেসে বলেছিল, আমি তোমার অপরিচিত, তবে আমাকে পরিচিত করে নাও, নিজের বড় বোন করে নাও আজ থেকে। অনু অবাক হয়ে গিয়েছিল সেই মেয়ের আচরণে। কিভাবে কয়েক সেকেন্ডের পরিচয় কাউকে আপন করা যায় তা সেই দিন তার মাঝে দেখেছিল অনু। মেয়েটি পরিচয় দিয়েছিল সে সূর্যের বন্ধু, খুব ভালো বন্ধু। অনু সেই দিন তার থেকে বিদায় নিয়ে চলে এলেও অনুর চোখে সেই মুখটাই বারবার ভাসছিল। কেমন এক টান অনুভব করছিল সে। এমন মায়ার বাঁধনে খুব কম মানুষই বাঁধতে পারে, যা মায়া অনুকে সে প্রথম দিনেই বেঁধেছিল। কয়েকদিন পর তাকে আবারও রাস্তায় দেখেছিল অনু। স্কুল থেকে ফেরার পথে গাড়ি থামিয়ে তার কাছে ছুটে গিয়েছিল সে। সেদিন অনু তার সেই আগে আপন হবার ফিরিয়ে দেওয়া অফার
লুফে নিয়েছিল অজানা এক কারণে। তারপর থেকে প্রায় তার সাথে দেখা হতো অনুর। সে সূর্যর কথা জিজ্ঞেস করত, অনু তখন তার বাড়ির কথা, নিজের কথা, এমনকি সূর্য তাকে কিভাবে বকা দেয়, পড়তে বসায়, ধমকায়, সব কথা গড়গড় করে বলতো। মায়া শুধু অনুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো, আর অনুর মুখে বারবার বলা আমার সূর্য শব্দটা শুনে মায়ার হাসি যেন থমকে যেত। হয়তো ভাবতো আদৌ কি এই ছোট মেয়েটা আমার শব্দটার গভীরতা বুঝে বলছে, নাকি নিছক অভ্যাস বসে বলছে। সেই চাউনির মানে অনু তখন কিছুই বুঝতো না। মায়া যখন বলতো, অনু, আমাকে তোমাদের পরিবারের সদস্য করে নিবে, অনু তখন হাসি মুখে খুশিতে গদগদ হয়ে বলতো, তুমি তো আমার মিষ্টি আপু, তুমি তো আমার পরিবারেরই অংশ। সে তখন ম্লান হাসতো। এরপর কয়েক মাস তাকে আর দেখা গেল না। অনু নিঝুমকে নিয়ে তার খোঁজে সূর্যের কলেজে গিয়েছিল। সূর্য তখন কেন যেন বেশ খিটখিটে মেজাজে থাকতো। অরণ্য অনুকে কিছু না বললেও নিঝুমকে সামনে পেয়ে বেশ বকেছিল। সূর্য অরণ্যকে ঠান্ডা হতে বলে অনুকে খুঁজে বের করে রিক্সা করে বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু একদিন মায়া এলো, তার চেহারার অবস্থা দেখে অনুর রক্ত হিম হয়ে গেল। চোখ মুখ ফুলেছিল, বড্ড বিধ্বস্ত লাগছিল তাকে। গায়ের অনেক জায়গায় মারের দাগ ছিল, শরীরের কয়েক জায়গায় ক্ষত হয়ে রক্ত জমাট বেঁধেছিল। অনু তার কাছে ছুটে গেল। মায়া সেদিন তার সেই চিরচেনা হাসিটা উপহার দিতে পারল না। সে ছোট অনুর হাত দুটো শক্ত করে ধরে ধরা গলায় বলেছিল, অনু, আমি তোমার কাছে একটা আমানত রাখতে এসেছি। আমি তোমার সূর্য ভাইকে তোমার জিম্মায় রেখে গেলাম। মায়ার চোখে তখন পানি টলমল করছিল। সে অনুকে অবাক করে দিয়ে আবারও বলল, জানি না কেন তোমার মতো পিচ্ছি মেয়েটাকে নিয়ে আমি এসব ভাবছি, কিন্তু যখন তুমি আমার সূর্য ভাই বলো, তখন আমার মনে হয় আমার চেয়েও কোনো এক সময় তুমি তাকে বেশি ভালোবাসবে। আমি শুধু তোমাকেই তার জন্য যোগ্য মনে করি। শুনতে বোকা বোকা লাগলেও এটা সত্যি। জানো অনু, সে যখন তোমার কথা বলে তখন তার চোখ দুটো এক অদ্ভুত আলোয় জ্বলে ওঠে, ঠিক যেমন ভোরের প্রথম সূর্য। আমি না থাকলে তুমি তার ঠোঁটের হাসি হয়ে তাকে সামনে নিও। আমি জানি তুমি পারবে। অনু, প্লিজ খুব তাড়াতাড়ি বড় হয়ে যাও। আমার যে তাকে ছেড়ে যেতে বড্ড ভয় হচ্ছে। সে যে এখন একদম অচল হয়ে যাবে। তুমি তাকে সচল করে নিও, আগলে রেখো তাকে, নিজেকেও আগলে রেখো। কখনো তোমার সূর্য ভাইকে ছাড়া অন্য পুরুষকে বিশ্বাস করবে না, তাদের কাছে যাবে না, তাদের সাথে কথা বলবে না। অনু বুঝলো না সে কথাগুলো। সে ব্যাকুল হয়ে বলল, আমানত মানে তো কোনো জিনিস রাখা। সূর্য ভাই তো মানুষ, তাকে আমি কিভাবে আমানত হিসেবে রাখবো মিষ্টি আপু? মায়া দীর্ঘশ্বাস ফেলে বলছিল, শুধু জিনিস না, মূল্যবান কিছু বলো। বড় হলে ঠিকই বুঝবে আমার কথাটার মানেগুলো। তাই তো বলছি দ্রুত বড় হতে। অনু আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করেছিল, তুমি কত বোকা আপু, দ্রুত কি কেউ বড় হতে পারে? কিন্তু তুমি কোথায় যাচ্ছ মিষ্টি আপু? মায়ার চোখ থেকে পানি ঝরছিল। সে চারিদিকে আতঙ্কিত হয়ে চোখ বোলাতে বোলাতেই বলছিল, অনেক দূরে, যত দূরে গেলে জান্নাতেও তোমার সূর্য ভাইয়ের সাথে আমার দেখা করার সুযোগ হবে না। আমি সেই ঠিকানায় যাচ্ছি, তাই তো তোমাকে ওর জান্নাতের সাথী বানানোর জন্য শত শত দোয়া করছি। আসছি অনু, চিরবিদায়। ভালো থেকো আর তাকে ভালো রেখো। বলে সেদিন সে চলে গেল। আর অনু বোকার মতো তাকিয়েছিল সে পথের দিকে। তারপর অনেক অনেক অপেক্ষা করেছে তার জন্য, কিন্তু তাকে আর কখনো দেখেনি অনু। এরপর আস্তে আস্তে সে তার স্মৃতি থেকে হারিয়ে গেল। সময় স্রোতে তার সেই মিষ্টি আপু মিশে গেল বিস্মৃতির অতলে। রুকাইয়া আপুর কথায় অনুর বর্তমানে নিদ্রা ভাঙলো। মনে পড়েছে মায়াকে? অনু স্থবির হয়ে রুকাইয়া আপুর দিকে তাকালো, মাথা নেড়ে বিড়বিড় করলো, মিষ্টি আপু। রুকাইয়া হাসলো। সূর্যের প্রথম প্রেম ছিল। অনু স্তব্ধ হয়ে গেল, চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়তে শুরু করলো। প্রথম প্রেম? তাহলে সে কোথায়? সে শেষবার এসে আমাকে সূর্য ভাইকে আমানত হিসেবে দিয়ে চলে গেল, আর কখনোই আসলো না। কেন সে আর যোগাযোগ করলো না আমার সাথে? রুকাইয়া দীর্ঘশ্বাস ফেলেই বলল, কারণ যোগাযোগ করার মতো ক্ষমতা তার ছিল না অনু। সে যে আর এই পৃথিবীতে নেই। অনু হক চুকিয়ে গেল। নেই মানে? মানে মায়া যেদিন তোর সাথে দেখা করেছিল সেদিনই সে আত্মহত্যা করেছিল।
অনু শরীর নিস্তেজ হতে শুরু করলো। রুকাইয়া বলতে লাগলো, পুলিশ ইনকোয়ারিতে তোর নামও এসেছিল, কারণ সেদিন মায়াকে শেষবারের মতো একমাত্র তোর সাথেই দেখা গিয়েছিল। কিন্তু সূর্য তোকে আজটুকুও লাগতে দেয়নি, সবটা নিজে একাই সামলেছে। অনু কাঁপা কাঁপা গলায় বলল, কেন আত্মহত্যা করেছিল আপু? সূর্য ভাই থাকতেও কেন তার এমন পরিণতি হলো? রুকাইয়া মায়ার করুণ কাহিনী বর্ণনা করলো। সেটা জানতে হলে তোকে সূর্য ভাইয়ের সেই প্রথম প্রেমের গল্প জানতে হবে। আছে সেই করুণ কাহিনী শোনার মতো ধৈর্য? অনু মাথা নাড়ালো, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। রুকাইয়ার স্মৃতি হাতড়ে বলতে লাগলো, সূর্য তখন অনার্সের স্টুডেন্ট, পড়াশোনার সে বরাবরই তুখর ছিল। আর মায়া ছিল অরণ্যের ক্লাসমেট। একদিন অরণ্য রাস্তার মারামারি করছিল। সে নালিশ পেয়ে সূর্য অরণ্যের ক্লাসে যায়, আর সেখানে প্রথমবার মায়ার চোখে চোখ পড়েছিল সূর্যের। সূর্যের মতো ফর্সা ছেলেটা সেই শ্যামবর্ণা কন্যার মায়াবী চোখে জাদুতে ডুবে গিয়েছিল। এরপর অরণ্যের ক্লাসে ওর আসা যাওয়া বাড়ল। অরণ্য নিজের ভাইয়ের জন্য মায়াকে পটিয়ে পটিয়ে তাদের টিমে নিয়ে এলো। সূর্য প্রথম যেদিন মায়ের সাথে ভালোভাবে দেখা করতে যাবে, সেদিন সে সারা রাত ঘুমোতে পারেনি। নির্ঘুম রাত কাটানোর কারণে ওর চোখ লাল হয়ে গিয়েছিল। মায়া সেই লাল চোখ দেখে ওকে প্রথম দিনই নেশাখোর ভেবে ভুল করেছিল। ধীরে ধীরে মায়ের সাথে তার কথা হওয়া শুরু হলো, যদিও তা কলেজ ক্যাম্পাসে সীমাবদ্ধ ছিল। তারপরে শুরু হলো মায়া জীবনের সেই বিভৎস অধ্যায়টা। মায়ের এক ফুফাতো ভাই ছিল, যে পশুর মতো মায়াকে কামনার চোখে দেখত। সূর্য মায়ের এই সম্পর্ক সে মেনে নিতে পারেনি। সে মায়াকে ব্ল্যাকমেল করা শুরু করলো, কিন্তু মায়া ওসবে পাত্তা দেয়নি। ক্ষিপ্ত হয়ে সেই লোক মায়ের বাবার কানে এই সম্পর্কের কথা বিষের মতো ঢেলে দিল। মায়ের বাবা অত্যন্ত রাগী মানুষ ছিলেন। তিনি মায়াকে প্রচণ্ড মারধর করলেন। সূর্যকেও ডেকে পাঠিয়ে পরিবারের শিক্ষা নিয়ে অনেক কটু কথা শোনালেন। সূর্য সব সহ্য করলেও নিজের পরিবারকে নিয়ে অসম্মান সহ্য করতে পারল না। সে মায়ের বাবার সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করলো। সেদিন থেকেই সূর্য মায়ের বাবার চোখে বিষ হয়ে গেল। সূর্য চেয়েছিল আমাদের পরিবারের কথা বলে মেয়েকে ঘরে তুলে নিতে, কিন্তু তার আগেই ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। সূর্য জানতে পারলো মায়া প্রেগনেন্ট। অনুর বুকটা ধক করে উঠল। মনে হলো তার চারপাশে পৃথিবীটা দুলছে। সে তার কিছুই শুনতে চাইছে না। সহ্য করতে পারবে তো পরের কাহিনীগুলো? তাহলে মায়া আপু প্রেগনেন্ট হলো কি করে? রুকাইয়া অশ্রু জল চোখে বলল, মায়া তার সেই নরপশু ফুফাতো ভাইয়ের লালসার শিকার হয়েছিল। অনু, সমাজে মায়ের মতো শ্যামবর্ণের সাধারণ মেয়েদের অসহায়ত্ব কেউ বোঝে না। সেই বিশ্বাসটা মায়াকে একা পেয়ে কয়েকবার জোরপূর্বক ভোগ করেছিল, আর তা ভিডিও করে তাকে মায়া না পেরেছিল কাউকে বলতে, না পেরেছিল সইতে। সে সূর্যের থেকে দূরে সরতে লাগলো। হুট করে যখন সূর্য খবর পেল মায়া অন্তঃসত্ত্বা, সূর্য নিজের ভালোবাসার মানুষের সাথে ঘটা এই পাশবিকতা সহ্য করতে পারল না। মায়ের বাবা ভেবেছিলেন এই পাপ সূর্যের দেওয়া। তিনি সূর্যের নামে কেস করেন। পুলিশ সূর্যকে ধরে নিয়ে গেল। মায়ের বাবা চেয়েছিলেন মায়াকে সেই লোকের সাথেই বিয়ে দিতে, যে পিশাচটা তাকে ধর্ষণ করে তিল তিল করে মেরেছে। মায়া এটা মানতে পারেনি। সে নিজের নষ্ট হয়ে যাওয়া শরীর নিয়ে সূর্যের পবিত্র জীবন নষ্ট করতে চায়নি। সূর্য যখন সব জানলো, ও মায়াকে নিজের করে নিতে চেয়েছিল। ও বলেছিল মায়ার শরীরের ক্ষত ও ভালোবাসা দিয়ে মুছে দিবে, কিন্তু মায়া হীনমন্যতায় ভুগতে শুরু করলো। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় মায়া গিয়ে সব সত্যি বলে সূর্যকে ছাড়িয়ে আনে, কিন্তু ও নিজের ওপর হওয়া এই অবিচার আর সইতে পারল না। সূর্যের ভালোবাসা বোঝার আগে সে আত্মহত্যার পথ বেছে নিল। সূর্য যখন মায়ের নিথর দেহটা দেখল, ও পাগলের মতো চিৎকার করে বলেছিল ওর কিছু আসতো যেত না। সে তো শুধু মায়ের পাশে থাকতে চেয়েছিল, কিন্তু বোকা মেয়েটা সূর্যকে ফিরিয়ে দিয়ে গলায় দড়ি দিল। অনু স্তব্ধ হয়ে বসে আছে। সেই মিষ্টি আপুটার এত ভয়ঙ্কর পরিণতি, সূর্য ভাইয়ের ভালোবাসা তবে এত কষ্টের সাক্ষী। সে লোকটা এখন কোথায় আপু? জেলে। সূর্য নিজেই ওর নরকবাসের ব্যবস্থা করে দিয়েছে। অনু মাটির দিকে তাকিয়ে রইল। তার চোখের পানি মেঝেতে মুক্তোর মতো ঝরে পড়ছে। রুকাইয়া অনুর দিকে তাকিয়ে আবারও বলল, এটা তো তার প্রথম প্রেমের কাহিনী ছিল। অনু, দ্বিতীয় প্রেম কাহিনী কি শুনবি না?
অনু কোনো কথা বলল না। সে মায়ার জীবনের সে বিভৎস অধ্যায়টা আটকে রইল। রুকাইয়া বলল, মায়ের মৃত্যুর পর সূর্য পুরোপুরি ভেঙে পড়েছিল। পুরো একটা বছর সে পড়াশোনা করতে পারেনি। রেজাল্ট খারাপ হওয়ার কারণে বড় চাচু ওকে অনেক কথা শুনিয়েছিলেন। সূর্য সেদিন অনেকদিন পর একটু ঘুমানোর আশায় এক মুঠো ঘুমের ওষুধ খেয়ে নিতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে এক বুক ফাটা কান্নার শব্দে ওর হাত থেমে গিয়েছিল। অনু অবাক হয়ে তাকালো। রুকাইয়া বলতে লাগলো, সূর্য দেখলো একটা ছোট মেয়ে মেঝেতে পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছে। সে ব্যথায় পা ধরে সূর্যের দিকে আকুল হয়ে হাত বাড়িয়ে দিয়েছে। ঠোঁট উল্টে করুণভাবে কাঁদছে। সূর্য সেদিন প্রথমবারের মতো এক বিশাল ধাক্কা খেয়েছিল। ওর হাত থেকে ওষুধগুলো পড়ে গেল। সে মেয়েটা কে ছিল জানিস অনু? সে মেয়েটাই ছিল সূর্যের চাঁদ, ওর স্বপ্নকন্যা, যে ওকে মায়ার মৃত্যুর শোক থেকে টেনে এনে বেঁচে থাকার নতুন মানে শিখিয়েছিল। সে আর কেউ নয় অনু, সে ছিলি তুই, সূর্যের অনু। অনু চমকে উঠল। সময়টা যেন থমকে গেল। সেদিন গভীর রাতে তৃষ্ণার্থ ছোট অনু পানি খেতে এসে সূর্যের রুমে লাইট জ্বলতে দেখে উকি দিয়েছিল। যদিও সে তখন সূর্যের আশেপাশে খুব একটা যেত না, তবু এক অদম্য কৌতূহল নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে গিয়েছিল। সারা ঘরে তখন ছাই আর নিকোটিনের কুটু গন্ধ, কারণ সূর্য হুট করেই এই বিষাক্ত নেশায় আসক্ত হয়ে পড়েছিল। সূর্য তখন এক মনে হাতের মুঠোয় থাকা ঘুমের ঔষধগুলো দেখছিল, যা ছিল তার চির মুক্তির চাবিকাঠি। ঠিক সেই মুহূর্তে তাকে পানি নিতে এগোতে দেখে দরজার কাছে দাঁড়িয়ে থাকা অনু ভয় পেয়ে পালিয়ে যেতে চাইল, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে পা উল্টে পড়ে গেল সে। ব্যথায় কুকিয়ে উঠে কিশোরী অনু তার রক্তাভ ঠোঁট দুটো উল্টে হু হু করে কেটে ফেলল। অনুর সকল ভয় সেই মুহূর্তে কোথায় যেন মিলিয়ে গেল। মেঝেতে পড়ে থাকা অনু সূর্যের দিকেই হাত বাড়িয়ে দিল, যেন সূর্য এলেই তার সব ব্যথা এক লহমায় দূর হয়ে যাবে। সূর্য থমকে গিয়েছিল সেই ক্রন্দনরত নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে। সে ওষুধগুলো সরিয়ে রেখে এগিয়ে এলো। ধীর পায়ে এগিয়ে গিয়ে নিঃশব্দে বরফ দিয়ে অনুর পায়ে আঘাতটা মুছে দিতে লাগলো সে। অনু ব্যথায় সূর্যের হাত খামছে ধরেছিল। সূর্য তাকিয়ে দেখলো কান্নারত অনুকে। আর ঠিক তখনই এক অজানা কারণে সূর্যের বুকের ভেতর চিনচিনে একটা ব্যথা শুরু হলো। মায়ার কাছে সে যখনই তার পরিবারের কথা বলতো, সেখানে অদ্ভুতভাবে বারবার অনুর নামটাই বেশি আসতো। সূর্য তখন ভাবতো অনু হয়তো ওর আশেপাশে আসে না বলেই বারবার অনুর কথা বলে ফেলে, কিন্তু মায়া এর গূঢ় অর্থ অন্য কোথাও খুঁজে পেয়েছিল, যা সে মৃত্যুর আগে সূর্যের জন্য রেখে যাওয়া চিঠিতে স্পষ্ট করে লিখে গিয়েছিল। এরপর থেকে শুরু হয়েছিল অনুর উৎপাত। সে প্রতিদিন কোনো না কোনো ভাবে পড়ে গিয়ে ব্যথা পেতে শুরু করেছিল, আর তা সামলানোর জন্য সূর্যকেই যেতে হতো। সূর্যের মনে এক অদ্ভুত টান তৈরি হয়েছিল। সে পালাতে চেয়েও বারবার অনুর কাছে ফিরে আসতো। একদিকে ছেলের এমন অবস্থা দেখে বাবা মা দুশ্চিন্তায় শেষ হয়ে যাচ্ছিলেন। সুরাইয়া ছেলের এই ছন্নছাড়া রূপ দেখে অসুস্থ হয়ে পড়েছিলেন। সূর্য নিজেকে সামলানোর জন্য কিছুটা সময়ের প্রয়োজন ছিল, তাই সে পরিবারের থেকে কিছুটা সময় চেয়েছিল নিজেকে দূরে রাখতে। বাড়ি ছেড়ে দূরে চলে গিয়েছিল, কিন্তু তা সম্ভব হয়নি। কয়েক মাস যেতে না যেতেই সুরাইয়া ছেলের জন্য অস্থির হয়ে উঠলেন, আর তার চেয়েও বেশি অস্থির হয়ে উঠল ছোট অনু। সূর্য তখনও বুঝে উঠতে পারেনি যে মেয়েটা একটু বড় হওয়ার পর থেকে তাকে দেখলে ছুটে পালাতো, সে আজ তার জন্য এত অস্থির কেন। বাধ্য হয়ে যেদিন সূর্য বাড়িতে পা রাখলো, বাড়ির গেট দিয়ে ঢুকতেই ছোট অনু ছুটে এসে তাকে জড়িয়ে ধরলো। মার রুকাইয়াপুর পরে জীবনে প্রথম কোনো নারীর স্পর্শ সূর্য সেদিন পেয়েছিল, তাও একটা 15 বছর বয়সী কিশোরী মেয়ের থেকে। সূর্য থমকে গিয়েছিল সেদিন আবারও, কিন্তু অনু সেখানে থামলো না, বরং অনু যেন মায়ার রেখে যাওয়া আমানতকে সত্যি সত্যি আগলে রাখতে শুরু করলো। সারাক্ষণ সে সূর্যের চারপাশ দিয়ে ঘুরঘুর করতো। এমন নয় যে অনু তখন সূর্যকে ভালোবেসে ফেলেছে বলে ঘুরঘুর করতো। সে আসলে হুট করে পাল্টে যাওয়া সূর্য ভাইকে মেনে নিতে পারছিল না। সে হয়তো শুধু তার সেই হাসি খুশি সূর্য ভাইকে ফিরে পেতে চেয়েছিল, কারণ সূর্য তখন না ওকে বকতো, না কারোর সাথে হাসতো। অনু গভীর রাতেও সূর্যের রুমে যেত। সূর্য ঘুমিয়ে পড়লে ঘন্টার পর ঘন্টা ওর মুখের দিকে তাকিয়ে থাকতো। ও বুঝতে চাইতো সূর্য ভাইয়ের এই পরিবর্তনের কারণ। সূর্যের দাড়ি বেড়ে গেছে, চোখের নিচে কালি পড়েছে, চুল অবিন্যস্ত। এগুলো সে কাগজে লিখে লিখে সূর্যের কাছে জমা দিত আর বলতো, আপনাকে বন মানুষের মতো লাগছে সূর্য ভাই, এগুলো কেটে আসুন, আপনাকে দেখলে ভয় হয় আমার। সূর্য তখন সে গভীর ক্ষতের মাঝেও একটুখানি হেসে ফেলতো।
যেই মেয়ে রাতের বেলা একজন পুরুষের রুমে ঢুকে তাকে ঘন্টার পর ঘন্টা ধরে একা একা তাকিয়ে দেখে, সে নাকি আবার তাকে দেখলেই ভয় পায়। সূর্য বুঝতে পারছিল অনুর গায়ের ঘ্রাণটা আস্তে আস্তে ওর নিঃশ্বাসে মিশে যাচ্ছে। সূর্য চোখ বন্ধ করে বলতে পারতো এটা অনু। ওর নিজের মাঝেই এক অদ্ভুত লড়াই শুরু হয়েছিল। ও ভাবতো অনু ছোট, ও বুঝছে না, কিন্তু ও তো বড়। মায়ার মৃত্যুর পর মায়ার ছোট ভাইকে সূর্যকে একটা চিঠি দিয়েছিল। সেই চিঠিতে মায়া নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছিল, সাথে ছিল তার দীর্ঘ হাহাকার। কিন্তু সবচেয়ে বেশি অবাক করার মতো ছিল অনুকে নিয়ে লেখা শেষ লাইনটা, তোমাকে অনুর হাতে দিয়ে দিলাম সূর্য, ওই পারবে তোমার ক্ষত সারিয়ে তুলতে। এই আবদার সূর্য প্রথমে মোটেও প্রশ্রয় দিতে চায়নি। যে মেয়েকে সে জন্ম হতে দেখেছে, কোলে পিঠে করে মানুষ করেছে, তার প্রতি কোনো অনুভূতি জায়গা সূর্যের কাছে অনৈতিক মনে হতো। কিন্তু অনুর এই অবুঝপনাগুলো সূর্যকে দিন দিন অপরাধ বোধে ফেলতো। সূর্য প্রায় মায়ার কবরের কাছে গিয়ে অনুর সেই পাগলামিগুলোর কথা ঘন্টার পর ঘন্টা একা একা বলতো। সূর্য অনুর প্রতি জন্ম নেওয়া সেই সদ্য অনুভূতির তীব্রতা থেকে বারবার পালাতে চেয়েছিল, কিন্তু অনুর সান্নিধ্য সূর্যকে যেন এক মায়াবী জালে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল। ধীরে ধীরে সূর্য খেয়াল করলো অন্য সব কাজিনদের চেয়ে অনুর ওপর সে নিজের অধিকার বেশি প্রয়োগ করতে শুরু করেছে। সে অনুকে এককভাবে আগলাতে শুরু করলো, যেন অনু তার পরম যত্নে রাখা কোনো ব্যক্তিগত সম্পত্তি, যা হাতছাড়া হওয়ার ভয় তাকে সবসময় তাড়িয়ে বেড়ায়। মায়ার সাথে ঘটে যাওয়া সেই ভয়াবহ স্মৃতি সূর্যের মনে এমন এক ক্ষত তৈরি করেছিল যে সে চাইতো না কোনো পুরুষ অনুর ছায়া মারাক। অনুর আশেপাশে কোনো পুরুষকে সে সহ্যই করতে পারতো না। নিজের এই অদ্ভুত অস্থিরতা সে সেই দিনই টের পেয়েছিল যেদিন অনুর প্রতি তার টানটা সব সীমা ছাড়িয়ে গিয়েছিল। অপরাধবোধে দগ্ধ হয়ে সেদিন সে অনুর কোলে মাথা রেখে অঝরে কেঁদেছিল। আর সেই বোকা মেয়েটা সূর্যের চোখের পানি দেখে কারণ না জেনে নিয়ে যে ও কেঁদে বুক ভাসিয়েছিল। সূর্যের কাছে অনুর ওই ক্রন্দনরত মুখটা ছিল এক পরম আশ্রয়ের জায়গা। অনুর কান্না তাকে বারবার দুর্বল করে দিত। সেদিন সূর্য বুঝতে পেরেছিল অনুকে ছাড়া তার অস্তিত্ব এখন অসম্পূর্ণ। আর সেদিনের পর থেকে হুট করে অনুর আচরণও পাল্টে গিয়েছিল। কিশোরী মেয়েটা নিজেকে বড় দেখানোর চেষ্টা শুরু করলো। তার পোশাক আশাক, চলন বলন সবকিছুতেই এক ধরনের পরিণত হওয়ার চেষ্টা। সারাক্ষণ বই নিয়ে সূর্যের ঘরে ঘাপটি মেরে বসে থাকতো সে। সূর্য কিছু বলতো না, শুধু আর চোখে নিঃশব্দে দেখতো। মাঝরাতে হুট করে সূর্যের ঘুম ভেঙে যেত এক অজানা অস্থিরতায়। নিচে নামার জন্য পা বাড়াতেই অনুর ঘরের সামনে এসে সে থমকে যেত। ঘরের ভেতরে শান্তিতে ঘুমিয়ে থাকা অনুর মায়াবী মুখটা দেখলে সূর্যের শরীরের সমস্ত অস্থিরতা যেন নিমিষেই গায়েব হয়ে যেত। এই কেমন অনুভূতি সূর্য তা জানতো না, কিন্তু এই পালানোর খেলা আর বেশি দিন টিকলো না। যেদিন ষোড়শী অনু প্রথমবার শাড়ি পরে হোঁচট খেয়ে পড়ে গেল এবং বরাবরের মতো কান্নাকাটি করে হাত বাড়িয়ে দিল সূর্যের দিকে, সেদিন সূর্য এক অজানা মাদকতায় পুরোপুরি ডুবে গেল। সেদিন সে নিজেকে পুরোপুরি সঁপে দিল এক অজানা গহীনে। পাশ থেকে যখন অন্য একজন পুরুষ অনুকে তুলতে এগিয়ে এলো, সূর্য তখন তপ্ত ক্রোধে উপলব্ধি করছিল এই মেয়ের শরীরে অন্য কোনো পুরুষের হাত সে লাগাতে দেবে না। এরপর থেকেই শুরু হলো অনুকে আগলে রাখার এক কঠোর শাসন। অনুকে মহিলা কলেজে ভর্তি করানো, এমনকি নিজের বন্ধুদের থেকে দূরে রাখা, অন্য ছেলেদের আশেপাশে যেতে না দেওয়া, সবই ছিল অনুকে আগলে রাখার এক পাগলামি। মহিলা কলেজে ইস্তিয়াক টিচার হিসেবে আছে শুনে সূর্য নিশ্চিন্ত হয়েছিল। সে ভেবেছিল ইস্তিয়াক তো তার বন্ধু, সে অনুকে বোনের চোখেই দেখবে। কিন্তু ইস্তিয়াকের দৃষ্টি যে অন্যভাবে অনুকে আকর্ষণ করছিল তা সূর্যের অজানাই ছিল। সূর্য তিলে তিলে অনুকে নিজের অস্তিত্বের অংশ বানিয়ে ফেললো। কিন্তু অনুর উড়ন্ত বয়স আর অবুঝ আবেগ তাকে সবসময় ভয় দেখাতো, হারানোর ভয়। মায়াকে হারিয়ে সূর্য অনুকে পেয়ে নতুন করে বাঁচতে শিখেছিল। কিন্তু যদি অনু হারিয়ে যায়, এই ভয় তাকে কুড়ে কুড়ে খেত। অনুকে হারালে সে আর বাঁচতে পারবে না। অনুর শরীর সামান্য আঘাত পেলেও সূর্যের বুকে সে ব্যথার রেশ লাগতো। অনুর ছোট ছোট পাগলামি আর জেদ সূর্যকে আগুনের মতো পোড়াতো। সূর্য সময় নিয়ে দেখতে চেয়েছিল অনুর এই আবেগ ঠিক কতটা দীর্ঘস্থায়ী, নাকি সময় স্রোতে উবে যাবে। অনু যাতে অন্য কোনো পুরুষের দিকে তাকাতে না পারে, তাই সে অনুকে একরকম বন্দি করে রাখলো। পার্মানেন্ট রিক্সা করে কলেজে যাওয়া আসা, নির্দিষ্ট সময়ের বাইরে বাইরে না থাকা, সবই ছিল তার ভালোবাসার এক কঠোর আবরণ। একবার তো রাস্তায় একটা ছেলে অনুর ওড়না ধরে টান দিয়েছিল বলে সূর্য তাকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়ে দিয়েছিল। শুধু তাই নয়, সে ছেলেকে দিয়ে অনুকে মা ডাকিয়ে তবেই ক্ষান্ত হয়েছিল সূর্য। অনু সেই আজব ডাক শুনে হাসতে হাসতে হাসপাতালে গড়াগড়ি খেয়েছিল, আর সূর্য মুগ্ধ চোখে সেই হাসি মাখা মুখটা দেখেছিল।
সূর্য যে অনুকে কতটা উন্মাদের মতো ভালোবাসে তা বোঝা গিয়েছিল যেদিন অনুর প্রচন্ড জ্বর এসেছিল। জ্বরের ঘরে ছটফট করে অনুকে দেখে সূর্যের নিজেরও দম বন্ধ হয়ে আসছিল। রুকাইয়াকে দিয়ে কৌশলে বাড়ির সবাইকে ঘর থেকে বের করে দিয়েছিল সে। বলা হয়েছিল রুকাইয়া সারা রাত অনুকে দেখবে। সুরাইয়া প্রথমে রাজি না হলেও কোমরের ব্যথার কারণে তিনি যেতে বাধ্য হয়েছিলেন। তারপর সারা রাত অনু সেই নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে তার মাথায় জলের জলপট্টি দিয়েছিল সূর্য। পাশে রুকাইয়া গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, কিন্তু সূর্যের চোখের পাতা এক মুহূর্তের জন্য এক হয়নি। সে এক মনে চেয়েছিল অনুর জ্বরটা যেন তার নিজের শরীরে চলে আসে। এত ভাবে আগলে রাখার পরও সূর্যের সেই সুরক্ষা বাচক যেন সেই দিন চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। যেদিন সেই ইস্তিয়াককে অনুর গাল আঁকড়ে ধরে খুব কাছাকাছি দাঁড়িয়ে থাকতে দেখেছিল, মুহূর্তেই মায়ার সে বিভৎস স্মৃতি সূর্যের চোখের সামনে ভেসে উঠেছিল। যে পুরুষদের থেকে অনুকে তিনি আজন্ম দূরে রাখতে চেয়েছেন, এমনকি নিজের স্পর্শ থেকেও যাকে পবিত্র রেখেছেন, সেই মেয়েকে অন্য এক পুরুষ এভাবে ছুঁয়ে আছে। সূর্য সেই হারানোর ভয় আবারও নতুন করে পেয়ে বসেছিলেন। ওনার মাথা যেন কাজ করা বন্ধ করে দিয়েছিল। সে পুরনো ভয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল। রাগে যন্ত্রণায় তার মাথার রগগুলো ছিঁড়ে আসছিল। সে অনুর সেই অবাধ্যতার সাথে নিজেকে সামলাতে না পেরে রুদ্র মূর্তি ধারণ করেছিল। অনুতপ্ত হয়ে ভেবেছিল মায়া সব সত্যি সেদিন অনুকে বলবে আর জানতে চাইবে অনুর জীবনে ইস্তিয়াকের স্থান ঠিক কোথায়। কিন্তু দাদু যখন সূর্যকে বিয়ের কথা বলল, সব ওলটপালট হয়ে গেল। সূর্য যখন অনুর মত নিতে গেল, তখন অনুকে সেই রক্তাক্ত অবস্থায় হাত কাটা দেখে সে নিজেকে আর ধরে রাখতে পারল না। সত্যি সত্যি অনুকে হারিয়ে ফেলার ভয়ে সূর্যকে উন্মাদ করে তুলল। সে চিৎকার করে অনুর কাছে ছুটে গেল। ছুটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গিয়ে নিজেও ব্যথা পেলেন, কিন্তু সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। সে দ্রুত অনুকে পাজাকোলা করে জড়িয়ে ধরে পাগলের মতো বিলাপ করছিল। হে অনু, চোখ খোল। কি করেছিস তুই এটা? অনু প্লিজ চোখ খোল, দেখ তোর সূর্য ভাই তোকে ডাকছে। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন গল্প দিতে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।